বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছিলেন বিএনপিতে অনেক নোন রয়ের এজেন্ট আছে। আসলে নোন রয়ের এজেন্ট মানে ভারতের বিরুদ্ধে তো অনেক কথাবার্তাই শুনি। আসলে কি এরকম নোন ফেস আছে আপনারা জানেন? দেখুন, যিনি বলেছেন তিনি অত্যন্ত উঁচু মাপের লোক এবং তিনি আর্মি ইন্টেলিজেন্সের উপর লেখাপড়া করেছেন এবং চিফ অফ এয়ারফোর্স হয়েছিলেন। তাহলে উনি যদি কোনো মন্তব্য করেন সেটা খতিয়ে দেখতে হবে এবং তিনি খতিয়ে দেখেই নিশ্চয়ই মন্তব্য করেছেন। আপনি ভারতের কথা বলছেন যে ভারতে বসে হুমকি দিচ্ছে, ভারতের যে এক্সট্রাডিশন ট্রিটির কথা বলছেন যে সেটির ভায়োলেশন হচ্ছে বলে আপনি মনে করছেন। আপনি ভারতের সুজাতা সিংয়ের সেই সময়ের ভূমিকার কথাও আপনি বলছেন। মানে ভারতেও এই ভূমিকার মধ্যে একটা বড় আঙ্গুল আপনি তুলছেন। এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন বেগম জিয়া মারা গেলেন তখন আমরা দেখলাম যে একটা বেশ অভাবনীয় একরকম কাজ হলো যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা আসলেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা, কারণ ভারতের সাথে সম্পর্ক এখন একবারে তলানিতে বা একরকম শত্রুভাবাপন্নতা তৈরি হয়ে গেছে। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসলেন। এই যে অভিযোগগুলো করছেন এ সত্ত্বেও কি আপনারা মানে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসা এবং ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আপনাদের জায়গাটা কীরকম? শুনুন, আমাদের সংবিধান এবং আমাদের পররাষ্ট্রনীতিতে ম্যালাইজ টু নান সুস্পষ্টভাবে লেখা রয়েছে। আর আমরা কোনোদিন আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবো না, তারাও আমাদের প্রতিবেশীকে সরিয়ে ফেলতে পারবে না। অতএব আমাদের এই রিলেশন সবসময় থাকবে। আমরা ভারত সরকারের সাথে রিলেশন বর্তমানে যতটা তলানিতে গিয়েছে, কিন্তু ভারতের জনগণের সাথে নয়। একপেশে আচরণ ভারত করে আসছে, আওয়ামী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক রেখেছে এবং একজন খুনিকে তার আশ্রয় দিয়েছে। সেই জায়গায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সেটাকে নিশ্চয়ই তাকে প্রত্যাখ্যান করবে এবং সেটা করেছে। আমাদের ফরেন রিলেশন ম্যালাইজ টু নান। ভারত প্রতিবেশী, ভারতের সাথে আমাদের সম্পর্ক হতে হবে, থাকবে। সেটা পারস্পরিক সম্পর্কের উপর নির্ভর করছে, গিভেন টেকেন সেটার উপর নির্ভর করছে। আমরা তারা যাচ্ছে তাই করবে, আমরা তা মেনে নেব, সেই দিন তো আর এখন নেই। আপনারা সেটা দেখতে পেয়েছেন। আর বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুবরণ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আসবেন, এটি তো রেওয়াজ, এটা তো আসতেই হয় এবং প্রতিবেশী থেকে তো আসবেই। ঠিক তাদের ওখানে যদি আজকে এমন একটি ঘটনা ঘটতো, নিশ্চয়ই আমাদের প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী সেখানে যেতেন। এর সাথে হঠাৎ করে সম্পর্কের উঠানামা, ব্যারোমিটারের পারদ উঠানামা, এই বিষয়টি এই মুহূর্তে তো আলাপ করার বিষয় বলে মনে হচ্ছে না। আচ্ছা, মানে এটি আসলে সম্পর্কের ক্ষেত্রে কোনো বার্তা বহন করে না বলে আপনি মনে করছেন, মানে এর কূটনৈতিক কোনো তাৎপর্য নাই? না, একজন মারা গিয়েছেন, সেই জায়গায় তারা আসবেন ফিনারেলে, এটি তো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রেওয়াজ। আপনি কি মনে করেন এমন একটি গভীর শোকাহতের দিন আমরা সেখানে বসে রাষ্ট্র পরিচালনার জন্য বিশাল একটি আলোচনা করে ফেলবো? এই ধরনের মুডে কি কেউ কোনোদিন থাকে? মা হারিয়েছেন তারেক রহমান, ওনারা এসছেন সান্ত্বনা দিতে। সেই জায়গায় নিয়ে আমরা পররাষ্ট্রনীতি এখনই শুরু করে দিলাম কেন? সামনে কি আর সময় হবে না কথা বলার, পথ চলার? নিশ্চয় হবে, আগামী দিনগুলোতে সেগুলো নিয়ে আলোচনা হবে। আচ্ছা, মানে এটিকে আপনি শোক জানানোর একটা সৌজন্যতা সেটি হিসেবেই দেখছেন। আমি আমি সেইভাবেই জি, দেখবো। জি। কদিন আগে দেখলাম যে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির তিনি বলছেন যে ভারতীয় কূটনীতিকের সাথে তার দেখা হয়েছে। তিনি বলেন নাই, আগে বলেন নাই কারণ সেখান থেকে বলতে একটা না বলার জন্য অনুরোধ ছিল আরকি, গোপনীয়তা, এবং সেটা তিনি রক্ষা করেছেন। জিএম কাদেরকেও আমরা শুনেছিলাম তিনি ভারত থেকে এসে বলেছেন যে বলা যাবে না কি আলোচনা হয়েছে। তিনিও আসলে বলেন নাই এবং সেই গোপনীয়তাটা রেখেছেন যে কোন সেই কূটনীতিক। তাদের সাথে মানে জামাতের সাথে ভারতের সম্পর্ক এই যে একরকম না বলা, প্রকাশ না করার সম্পর্ক, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আমি এটা অন্যভাবে দেখছি। আমি যদি আপনাকে একটি বিষয়ে কথা বলে বলি যে জেন্টলম্যান কমিটমেন্ট, আপনি কাউকে বলবেন না, আপনি বললেন না, এটা কিন্তু অন্যভাবে দেখার কোনো কারণ নেই। আলোচনা তো হয়েছে তাদের মধ্যে এবং আলোচনা দুই দেশের দুইটি দলের প্রধানের সাথে হয়েছে। অতএব আলোচনা তাদের ফলপ্রসূ হয়েছে কি হয়নি সেই রেজাল্ট তারা বলেনি, কিন্তু আমি তো বিশ্বাস করি আলোচনা হয়েছে। আলোচনার জন্যই তো সংলাপ হয়েছে। হুম। বলবেন না, সেটা তাদের জেন্টলম্যান কমিটমেন্ট। এই জেএম ব্যাপারে আমার কাদেরের মন্তব্য করার বিষয়েও কিছু কি নেই। সেরকমটা হতে পারে যে তাদের জেন্টলম্যান কমিটমেন্ট, কারণ তারা আসলে ভারত তখনও তাকে বলতেন মানে সেই বিষয়ে যেন না বলেন, সেই রকমই একটা বার্তা দিয়েছিলেন? সেই ধরনের ডিপ্লোমেসি ভারত করে থাকে, আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি এই ধরনের ডিপ্লোমেসি হয় হুম। যে আপনার সাথে আলোচনা হয়েছে এটা বলা যাবে না। এই আমি যে তো দেখেছি এই যে জামাতের পৃথিবীর আমিরের নয়, সাথে হলো বললেন না, বলা যাবে না বললেন।
সেটাই তো, তার সাথে কমিটমেন্ট হয়েছে। এখন তারা দুইজনে কমিটমেন্ট করলে আমার তো বলার কিছু নেই। কিন্তু আমি জানি বিশ্বময় রেওয়াজ রয়েছে, এই ধরনের কোনো মিটিং হলে প্রেস ব্রিফিং করতে হয়। করেননি তারা, রেওয়াজ ভেঙেছে, তাদের নিজস্ব ব্যাপার। আই ডোন্ট হ্যাভ এনি কমেন্ট রিগার্ডিং দ্যাট। আচ্ছা। যেটি দেখা গেল যে মানে আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা বলছিলাম। এই সময় আওয়ামী লীগ বেগম জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব অজয় জয় তারা শোক বার্তা দিয়েছেন এবং আমি দেখছিলাম শোক বার্তার নিচে অনেকে এটিকে হাস্যকর বলছে, অনেকে বলছেন অভিনয়, অনেকে আবার প্রশংসাও করছেন যে এরকমটাই হওয়া উচিত। একজন রাষ্ট্রনায়ক যদি প্রয়াণ হয় তখন আরেকজনের ক্ষেত্রে কাছ থেকে এরকমই আসা উচিত, এরকমটা বলছেন ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক। তিনি বলছেন যে এটি সৌজন্যতা নাকি ভণ্ডামি নাকি দুটোই, এই প্রশ্নও তিনি রাখছেন। আপনারা আসলে কিভাবে নিচ্ছেন এই শেখ হাসিনার কাছ থেকে না, এই এটা শোক? তো পার্সোনাল কমিটমেন্ট, কেউ তো বলতেই পারে গরু মেরে জুতা দান, এই মৃত্যুর জন্য তো তারা দায়ী। সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে মন্তব্য হতে পারে। তবে আমি এই আমার প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা মৃত্যুবরণের পরে কেউ যদি এসে শোকাহতের পাশে শোক প্রকাশ করে, আমার ধর্মীয় অনুভূতিতে আমি এটাকে নিয়ে কোনো কটাক্ষ করতে পারি না, আমি করব না। জি, অনেক ধন্যবাদ। আমি এর পরের প্রশ্নে যাই। যে দেখলাম আমরা যখন মানে আম অন্য দেশ থেকে নেতারা আসছেন, যেমন জয়শঙ্কর আসছেন বা পাকিস্তান থেকে একজন নেতা আসছেন আরও দেশের, সেখানে উপস্থিত ছিলেন জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। এর আগেও যখন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্তরাষ্ট্র থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, তাঁদের যাবার কথা ছিল, তারেক রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তার কন্যা জাইমা রহমান। মানে জাইমা রহমানকে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কথাবার্তা হচ্ছে বেশ মানে তাকে সামনে দেখা যাচ্ছে। তাকে নিয়ে কি কোনো পরিকল্পনার বিষয়ে আপনি জানেন? হচ্ছে, বিএনপির মধ্যে আছে? শুনুন, আমার উত্তরসূরি আমার মেয়ে হবে, আমার ভবিষ্যৎ আমার মেয়ে হবে, এটা তো পরিকল্পনার বিষয় না, এটা তো বাস্তবতা। কে না প্ল্যান করে তার মেয়ে, তার পুত্র সন্তান আগামী দিনে তিনি যা করছেন সেই স্থলাভিষিক্ত হবেন, আবারও সেই কাণ্ডারি হয়ে এগিয়ে যাবেন। এটা তো গুড উইশেস, এটা তো হওয়া উচিত। এটা কি না হওয়া উচিত নাকি? আর এই শোকাহত পরিবারের দুইজনই তো এখন রয়েছে, নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, নাই বেগম খালেদা জিয়া, নাই আরাফাত রহমান কোকো। একমাত্র কন্যা জায়মা বাবার সাথে থাকবেন, সেই শোকাহতের দিনে বাপকে আলিঙ্গন করে দুজনে থাকবে। এটি তো স্বাভাবিক। এবং এই স্বাভাবিকত্বের মধ্যে অস্বাভাবিকত্ব কোত্থেকে আসলো, এটা তো আমি বুঝতে পারছি না। রাজনীতি জায়মা রহমান করবে, নিশ্চয়ই করবে, সেটা আগামী দিন বলে দিবে, সামনের দিনগুলো সময় বলে দিবে। কিন্তু এই ক্ষণকে নিয়ে তো আমার মনে হয় না কোনো উত্তর দেওয়া বা কোনো তর্ক বিতর্কে যাওয়ার কোনো সুযোগ রয়েছে। না, নিশ্চয়ই তর্ক-বিতর্ক না। মানে তিনি আসলে কি, তাকে নিয়ে কিরকম পরিকল্পনা আছে সেটিই একটা প্রশ্ন। সেই প্রশ্ন হিসেবেই জানতে চাচ্ছিলাম। আমরা দেখলাম যে যেদিন বেগম জিয়া মারা গেলেন সেদিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হলো এবং সেখানে থেকে সিদ্ধান্ত হলো যে ৯ জনকে, রুমিন ফারহানা সহ ৯ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বা দাঁড়িয়েছেন। আম তিনি, রুমিন ফারহানা, বিষয়টিতে বেশ অবাক, মানে বিস্ময় প্রকাশ করেছেন যে যেদিন মারা গেলেন সেই শোকের দিনে কেন এই বহিষ্কারের সিদ্ধান্তটা আসলো। আসলে এই সিদ্ধান্তটা আপনার কাছে কেমন মনে হলো? ধরুন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার মা মারা গিয়েছেন, কিন্তু স্টেটমেন্ট, উনি কি আমার মতো সারাদিন অঝরে কাঁদবেন বা ক্রুদ্ধ হয়ে ঘরে বসে থাকবেন? ওনাকে তো স্টেটমেন্টশিপ নিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে, হুম। ওনার কথা বলতে হবে। তিনি তাই করছেন। ঠিক তেমনি ভাবে এ দলটি নির্বাচনকালীন সময়ে এই ঘটনাগুলো ঘটছে। নির্বাচন দলের বিষয়, দল এগিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো হচ্ছে। যেদিন যে সিদ্ধান্ত নিতে হবে, দল সুস্পষ্টভাবে বলেছে, দলের বিরুদ্ধাচরণ যদি কেউ করে তাহলে তাকে বহিষ্কার করা হবে। তো সেই দিনটির সাথে, শোকাতের সাথে রুমিন ফারহানার বহিষ্কার বা অন্য বহিষ্কার থেকে সম্পর্কিত করা যাবে না। বলা হয়েছে যদি কেউ দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেয় তাকে বহিষ্কার করা হবে। প্রসিডিউর অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। দুইটি বিষয়, জাতি শোকাহত, কিন্তু দলের যে পলিসি ডিসিশন ভায়োলেট করলে যে পানিশমেন্ট হবে, সেই পানিশমেন্টটা তো হতেই হবে। সেটা হচ্ছে, সে ধারাবাহিকতা। জি। মানে আমি একটু বিশেষ করে রুমিন ফারহানার ওই বিষয়টি আপনার কাছে জানতে চাই যে তারকে অন্ততপক্ষে বিগত সরকারের সময় যখন আসলে অনেকেই কথা বলবার মতো অবস্থায়ও ছিলেন না। আ আপনারা যেটি আপনারা অভিযোগ করে থাকেন যে কথা বললেও একরকম শাস্তির মুখোমুখি হতে হতো আপনাদেরকে। সেখানে তিনি বেশ সক্রিয়ভাবে কথা বলতেন। এখন তিনি মনোনয়ন পেলেন না, তাকে বহিষ্কার করা হলো। এই বিষয়টি কি মানে বিএনপি আসলে কিভাবে মনে করে, বা আপনারা কর্মীরা যারা আছেন, নেতা কর্মী, তারা আসলে এটাকে কিভাবে মনে করে? বিশেষ করে রুমিন ফারহানার বিষয়। যেহেতু তিনি মিডিয়াতে খুব পরিচিত মুখ, এজন্যই জিজ্ঞাসা।
না শুনুন, কথা রবিন ফারহানা প্রচুর বলেছে, আমরাও বলেছি, আমরাও রিস্ক নিয়েছি। জি, আমিও একই আপনি কাতারে ছিলেন। হুম, ছিলাম। হুম, হ্যাঁ, আমিও একই কাতারে ছিলাম। আপনিও দেখেছেন, আপনাদের টিভিতেও গিয়েও কথা বলেছি। এখন রুমিন ফারহানা পার্টির সিদ্ধান্তের বাইরে যাওয়াটা কি উচিত হয়েছে? শুনুন, একটি বৃহত্তর দল, এই রুমিন ফারহানা কিন্তু 2018 সালে ইলেক্টেড হয়নি, সিলেক্টেড এমপি হয়েছিল। হুম। আগামী দিনে আমাদের দেশে ইলেক্টেড এমপির প্রভিশন রয়েছে, সিলেক্টেড এমপির প্রভিশন রয়েছে, আপার হাউসের প্রভিশন আসছে। অ্যাকোমোডেশন তো হতেই পারতো, কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে দলের বৃহত্তর স্বার্থে। সেই জায়গায় দলের সিদ্ধান্ত মেনে নিলে তিনি কি খুব লস করতেন? তাহলে আপনি মনে করছেন রুবিন ফারহানা ভুল করেছেন? মানে আমি সেটা বলবো না। একজন রাজনীতিবিদ তার প্রজ্ঞা নিয়ে, তার ভবিষ্যৎ নিয়ে, তার রাজনীতি চিন্তা ভাবনা নিয়ে তিনি করেছেন। ভুল শুদ্ধ আমি স্কুলের মাস্টার নই যে হুম, সেটা আমি বলবো। আমি শুধু এটুকুই বলবো যে আমি দলের বিরুদ্ধে স্ট্যান্ড নেব, সেটা ভাববার বিষয়। কারণ দল অনেক কিছু দিয়েছে। ঠিক এমনি একটি ঘটনা তো আমার সময় 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমি কি দলের বিরুদ্ধে নির্বাচন করেছি? আমি তো অপেক্ষা করেছিলাম। দল কি আবার আজকে আমাকে পুরস্কৃত করেনি? এই দলের ভিতরে চড়াই উতরাই, উত্থান পতন থাকে, এবং এটাই রাজনীতি, এটা মেনেই রাজনীতি করতে হয়। আমি কি আজকে পাইনি আবার ফেরত আমার সেই নমিনেশন? এটা কি আমার জন্য শিক্ষা ছিল? আমি আগে থেকে শিখেছি। আজকে কি রুমিন ফারহানা দেখতে পায়নি যে মিলনকে গত বছর দেয়নি, এবার দিয়েছে? আগামী দিনে যে রুমিন ফারহানা পাবে না, এটা তো আপনি বলতে পারছেন না। এবং একটি সরকারের অনেক কিছু দেওয়ার সুযোগ থাকে, আর দল সেই সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই প্রেক্ষাপটে রণকৌশলও তো রয়েছে একটি দলের। তা আমাদেরও তো কৌশলী হতে হবে। কৌশলী হয়েই তো মনোনয়নগুলি দেওয়া হয়েছে। জি। আপনি দেখুন, যখন সারা বাংলাদেশে বলছে নির্বাচন হবে কি হবে না, ঠিক তেমনি একটি মুহূর্তে জনাব তারেক রহমান 3রা নভেম্বর সারা দেশে মনোনয়ন ঘোষণা দিয়ে আবারও এই নির্বাচন ফেস্টিভ মোডে নিয়ে আসলেন দলকে। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি। জি। এই যে মানে শরিকদের থেকে স্ট্র্যাটেজির মধ্যে এটাও তো আছে যে শরিকদের মধ্য থেকে অনেকে মনোনয়ন পাচ্ছেন। রুমিন ফারহানার আসনেও আসলে শরিকদের মধ্য থেকে একজন পাচ্ছেন। আম আমি দেখছিলাম যে জামায়াতের আমিরের সেই রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলছেন ঐক্যমতের সরকারের বিষয়েও আলোচনা চলছে, এবং তারেক রহমানকে শোক জানাতে তিনি যখন দেখা করেছেন তখন তিনিও বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে বৈঠক হবে, মানে আলোচনা হবে যে কিভাবে আসলে সরকার পরিচালনা করা যায়, এইসব বিষয়ে কথাবার্তা হয়েছে এবং তখনও হবে বলে তিনি বলছিলেন। আসলে কি কোনো আপনাদের এরকম কোনো ঐক্যমতের সরকার গঠিত হতে পারে এমন কোনো সম্ভাবনা বা পরিকল্পনা কিছু কি আছে? রেইনবো সরকার গঠনের একটা কথা শুনেছিলাম আমরা যখন আপনারা আন্দোলনরত ছিলেন গত সরকারের সময়। সেরকমের মধ্যে কি জামাত থাকবার পরিকল্পনা আছে বা সম্ভাবনা আছে? দেখুন, 31 দফা, আগে 29 দফা ছিল, তার আগে বলা হয়েছিল যে নির্বাচনের পরে সকলকে নিয়ে একটি সরকার গঠন করার প্রস্তুতি তখন হুম, ছিল। এবং এটা বৃহত্তর স্বার্থে এটা হতেও পারে। কারণ সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন। তাহলে আগামী দিনে নির্বাচন হওয়ার পরে যদি উনি মনে করেন, দল মনে করে, সকলকে নিয়ে আমরা আগামী দিনে সুন্দর একটি সরকার গঠন করে বাংলাদেশ এগিয়ে নেব। কারণ আমরা অনেক সময় পার করেছি হুম। অযথা, এবং আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। সেই জায়গায় এটা না হওয়ার সম্ভাবনা বা হওয়ার সম্ভাবনা দুইটিই তো যুক্তিসঙ্গত। সেই বিষয়টি নির্বাচনের পরে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। আচ্ছা, মানে আর যদি ধরুন যে যদি বিরোধী দল আর ট্রেজারি দল, তাদের মধ্যে যদি পার্থক্য খুব কম সংখ্যক আসনই থেকে যায়, তখন তো নাও হতে পারে। এটা নির্ভর করে নির্বাচনের পর কিভাবে সরকার গঠন হবে। এখন এটা বলা অত্যন্ত কঠিন। আচ্ছা, আচ্ছা। আ মানে আপনাদের বিএনপির নেতাদের মধ্য থেকে অনেকের কাছ থেকেই এই অভিযোগ আসে যে সরকারের মধ্যে জামাতের অনেক মানে গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের লোক রেখে দেওয়া হয়েছে। প্রশাসনের মধ্যে জামাতের লোক রেখে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যখন মানে দেখাও গেছে এই অভ্যুত্থানের পরে যে ছাত্রলীগের মধ্যে গোপনে বা গুপ্ত রাজনীতি করেছে শিবির। বিএনপির মধ্যেও গুপ্ত অবস্থায় কোথাও জামাত শিবির আছে কিনা? আপনাদের সময় একসময় তো জোট ছিলই। এখন কি গুপ্ত অবস্থা, মানে এই গুপ্ত রাজনীতির একটা অভিযোগ তো তাদের বিরুদ্ধে দেওয়া হয়। আপনাদের মধ্যেও কোথাও গুপ্ত অবস্থায় আছে কিনা? না, আমাদের সাথে তারা গুপ্ত অবস্থায় ছিল না। ধরুন, আমি যদি তখন তো জোটই আমার ছিল। হ্যাঁ। মাইক্রো লেভেলে যদি আমি আমার কোচয়ে আসি, আমি বহু লোকের চাকরি, বহু লোকের উপকার করেছি। মাদ্রাসায় মুহাদ্দিস বানিয়েছি, প্রিন্সিপাল বানিয়েছি, চাকরির সুযোগ করে দিয়েছি, অনেক কিছু করে দিয়েছি। এবং আজকের প্রেক্ষাপটে আমি দেখছি তারা জামাতের রোকন হয়ে গিয়েছে।
তাহলে কি আমি বলবো যে তারা জামাতের রোকন হতে পারে না? আমি কি তা বলবো তারা গুপ্ত অবস্থা রয়েছে? আমরা একসাথে পথ চলেছি, একসাথে আন্দোলন করেছি, এবং আমরা জোটের সরকার ছিল, অতএব আমার দায়িত্বও ছিল তাদেরকে চাকরি দেওয়া। আমি ভেবেছিলাম সে বিএনপি করে, ছাত্রদল করবে, কিন্তু করেনি। কিন্তু এটা তো কোনো অন্যায় হয়নি, তার তো জোটেরই সরকার ছিল, জোটেরই একটি অংশ ছিল। সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে যাদেরকে আমি ছাত্রদল ভেবে সুবিধা দিয়েছি তারা আজকে জামাতের নেতা হয়েছে। এমনকি একদিন একটা মিছিল আসছিল, আমি ভাবলাম যে এই মিছিলটি বোধহয় আমার মিছিল। হুম। আমি প্রত্যেকটি লোককে চিনি, কাছে গিয়ে দেখলাম ওরা জামাতের ক্যান্ডিডেটকে নিয়ে মিছিল করছে। ইট ইস দ্য বিউটি অফ দ্য পলিটিক্স। আমি মনে করি এতে কোনো প্রভেদ নেই, কারণ দেশটি দুই ভাগে বিভক্ত ছিল, একটি ছিল ফ্যাসিস্ট আর একটি ছিল অ্যান্টি ফ্যাসিস্ট। তো তারা তো অ্যান্টি ফ্যাসিস্ট ছিল, তাহলে তাদের কালার আর আমার কালার তো একই ছিল। হুম। কিন্তু এরকম আসলে কালার না চিনতে পেরে বা চিনতে পেরেও এমন কি হয়েছে যে আপনি অনেকের উপকার করেছেন, তারা আসলে আওয়ামী লীগ ছিল বা ছাত্রলীগ ছিল? থাকলে থাকতে পারে, কিন্তু তাতে আমি সেটাকে কোনো দোষের কিছু দেখছি নিশ্চয়ই। না। কারণ রাজনীতি করা তার নিজস্ব ব্যাপার, আমি করতেই পারি। নিশ্চয়ই। এটাকে আমি গুপ্ত কেন, তারা কি গুপ্তচরের মতো আমাকে হত্যা করতে এসছে, না আমার দলকে ক্ষতি করতে আসছে? তা তো করেনি। তারা আমরা মিলে মিশে রাজনীতি করেছি। কেউ ছিল ফ্যাসিস্টের পক্ষে, ফ্যাসিস্টের বিপক্ষে, তা আমরা বাংলাদেশের একত্রে রাজনীতি করেছি। এখন যেহেতু জামাতকে আমাদের সাথে রাজনীতি করবে না, তাদের তাদের মতো তারা নিজ পায়ে দাঁড়াতে হবে, নির্বাচন করতে হবে, অতএব তারা সরে গিয়েছে। এবং এটি তো হওয়া উচিত, নাকি আমরা সকলে মিলে হ্যাঁ, ওই আপনি আওয়ামী বলছেন যে লীগের আপনাদের মতো তো কোনো ক্ষতি সরকার? করতে আসে নাই। কিন্তু যখন সরকারের মধ্যে তারা থেকে সেটিকে আপনারা খুব পজিটিভলি দেখেন না, বা প্রশাসনের মধ্যে জামাত লুকিয়ে আছে এরকম বলা, এটার মধ্যে খুব পজিটিভলি দেখা হয় বলে বোঝা যায় না। বা আওয়ামী লীগের মধ্যে যখন ঢুকেছিল তারাও খুব পজিটিভলি সেখানে কাজ করেছিল তাও না। সেখানে একটা গুপ্ত রাজনীতি একটা নেগেটিভলি দেখা হয়, বা দেখা হচ্ছে বর্তমানে যখন গুপ্ত রাজনীতি শব্দটা ব্যবহার করা হয়। না, আওয়ামী লীগ তো ছিল জাতির শত্রু, সেখানে তারা গুপ্তভাবে থেকে আওয়ামী লীগের ভিতরে থেকে রাজনীতি করেছে বা সুবিধা নিয়েছে, সেটাকে গুপ্ত বলা যায়। কিন্তু আমাদের সাথে জামাতের এটা গুপ্ত বলা যায় না। আচ্ছা। আমরা তো একসাথেই রাজনীতি করেছি। এই যে জামাতুল মুদাসসিরিন ছিল মাদ্রাসার শিক্ষকরা, সেখানে আমরা জামাতকে শিক্ষক সংগঠন করার জন্য আমরা তো সহযোগিতা করেছি, কারণ আমরা তো একত্রেই ছিলাম। আমরা তো রাইটিস্ট পলিটিক্স করেছিলাম তখন একসাথে, অ্যান্টি হাসিনা পলিটিক্স করেছিলাম, অ্যান্টি ফ্যাসিস্ট পলিটিক্স করেছিলাম। তো সেই ক্ষেত্রে এটা তো গুপ্ত নয়, আমরা একসাথেই ছিলাম। জি। আরেকটা একটু জামাতের প্রসঙ্গে আরেকটু প্রশ্ন করব। তবে এটাও একটু মানে গুপ্ত শুনে মনে পড়লো, মানে বলতে মনে পড়লো যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি বলেছিলেন বিএনপিতে অনেক নোন রয়ের এজেন্ট আছে। আসলে নোন রয়ের এজেন্ট মানে ভারতের বিরুদ্ধে তো অনেক কথাবার্তাই শুনি। আসলে কি এরকম নোন ফেস আছে আপনারা জানেন? দেখুন, যিনি বলেছেন তিনি অত্যন্ত উঁচু মাপের লোক, এবং তিনি আর্মি ইন্টেলিজেন্সের উপর লেখাপড়া করেছেন এবং চিফ অফ এয়ারফোর্স হয়েছিলেন। তাহলে উনি যদি কোনো মন্তব্য করেন সেটা খতিয়ে দেখতে হবে, এবং তিনি খতিয়ে দেখেই নিশ্চয়ই মন্তব্য করেছেন। ওনার মন্তব্য উনি ভালো বলতে পারেন, আমি ওনার প্রশ্নের উত্তর দিতে পারবো না। বাট ওনার মতো বিজ্ঞ লোক বলে যদি থাকেন, নিশ্চয়ই ওনার কাছে এভিডেন্স রয়েছে। মানে তার মানে নোনটা আপনাদের কাছে নোন না। তার কাছে মানে এভিডেন্স আছে যা তার কাছে আছে। আপনাদের কাছে নোন না। না, আমাদের বলতে আমি তো কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজও করি, ওই ধরনের অভিজ্ঞতা আমি নেই। আমি পিওরলি পলিটিক্স করি। যেহেতু ওনারা আর্মিতে ছিলেন, ইন্টেলিজেন্সে ছিলেন, সেই কারণে ওনার চোখে ধরা পড়েছে এবং সেই মন্তব্য তিনি করেছেন। এখন যদি ফার্দার ডিটেলস কে ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, আমার মনে হয় ওনাকে প্রশ্ন করলে উনি বলতে পারবেন। আচ্ছা, জামাতের রাজনীতি সম্পর্কে আরেকটু জানতে চাইছিলাম, যে জামাতের সাথে সম্প্রতি দেখলাম এনসিপির জোট হয়েছে। এনসিপি তার আগে এবি পার্টি রাষ্ট্র সংস্কার মিলে একটা জোট করেছিল, সেটা ভেঙে জামাতের সাথে এখন জোট করেছে। এটি আসলে আপনারা মানে এটি কিভাবে দেখছেন? আমরা মাঝখানে শুনেছিলাম এনসিপির সাথে বিএনপিরও একটা আলোচনা, ব্যাকডোর কথাবার্তা হচ্ছিল। এটি এখন আপনারা কিভাবে দেখছেন? শুনুন, আজকের বাংলাদেশ, আমরা সকলেই প্রো বাংলাদেশী। অতএব আমাদের ভিতরে যে জোটগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ইলেকশন স্ট্র্যাটেজি, কিভাবে অধিকতর ভোট নেওয়া যায়, কে কার সাথে থাকবে। এখানে আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল ডিফারেন্সিয়েট নিয়ে কোনো জোট হচ্ছে না। কোনো এক সময় তো অনেকেই বলেছিলেন, বিএনপির অনেক নেতা বলেছিলেন যে জামাতের সাথে আমাদের জোট হয়েছে, তারা বিএনপিও ছেড়ে দিয়েছিলেন। তারা কি আজকে জামাতের সাথে যাননি? আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক জায়গায় দেখা যাবে না। আজকের বাংলাদেশ ইন্ডিয়ান হ্যাজেমনির বাইরে চলে এসছে, এসে আবার নতুন ভাবে বাংলাদেশ গড়ে তুলছে। অতএব এক্ষেত্রে হতেই পারে। জি, জি। আম
হাদি হত্যাকাণ্ড সেটি একটা খুব আলোচিত বাংলাদেশে এই সময় এবং খুবই মানে সাড়া জাগানো একটা ব্যাপার ছিল। সেখানে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তো ভরে গেছে এই বিষয়ে আলোচনা, নানান রকম অনুসন্ধানও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে। এমনকি শুটার কে, তার পরিচয় কি বা তার সাথে আওয়ামী লীগ, সাবেক ছাত্রলীগের সম্পর্ক, এগুলো সব আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম রিভিল হয়েছে, অনুসন্ধানী সাংবাদিকরা বলেছেন। সেখানে এই আলোচনাটাও আছে যে তারেক রহমানের আগমনের দিন যখন ঘোষণা করা হলো সেই দিনই হাদি হত্যাকাণ্ড হলো এবং তারপরে তার আসার আগে আগে প্রথম আলো, ডেইলি স্টার এগুলোতে ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগ করে বা সারা দেশে একটা অগ্নিসংযোগ করে মানে তারেক রহমানের আশাটা বা বিএনপির উপরে একটা প্রভাব খাটানোর চেষ্টা করা হলো। এবং যখন হাদি হত্যাকাণ্ড হলো প্রথম তীর বা প্রথম অভিযোগের আঙ্গুল তোলা হয়েছিল মির্জা আব্বাসের দিকে, বিএনপির নেতা তিনি। আসলে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, মানে এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে সেটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? দেখুন, ইটস এ প্লটেড ন্যারেটিভ। আজকের প্রেক্ষাপটে কি মির্জা আব্বাসের নাম কেউ বলেনি। সেই মুহূর্তে বলা হয়েছে। কেন তাকে ভুয়া বলবো? ভুয়া স্লোগানও দেওয়া হয়েছিল ওই সময়। তাহলে তাহলে বুঝতে পারছেন যে এই যে ন্যারেটিভ গুলি তৈরি করেছে, ইন্টেনশনালি তৈরি করা হয়েছিল এই ন্যারেটিভ গুলো। আর সেই মুহূর্তে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন, সেদিন তারেক রহমান সাহেব দেশে ফিরবেন, এই ঘোষণাটি সেদিন দেওয়াটি কি কোনো অন্যায় হয়েছে? আমি তো মনে করি যুক্তিসঙ্গত। কারণ যে ইন্টেনশন নিয়ে, যে মোটিভ নিয়ে তারেক রহমান হাদিকে হত্যা করা হয়েছে, এদেশে নির্বাচনকে ভণ্ডুল করা, অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করা এবং পুশিং করা, যেটা বলছিল যে আমি বসে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি, এই সবগুলিকে কেন্দ্র করে হাদির উপরে যদি অ্যাটাকটা হয়ে থাকে, সেই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করে তারেক রহমান দেশে ফিরছে, এই যে কলটা, এই কলটা সেই মুহূর্তে অত্যন্ত নেসেসারি ছিল। কারণ হাদিকে হত্যা করে তোমরা পার পাবে না, আমাদের নেতা ফিরে আসছে। তখন বাজারে একটি রিউমার ছিল নেতা বোধহয় ফিরছেন না। তো সেই মুহূর্তে যখন নেতা ডিক্লেয়ার দিল আমি ফিরছি, তখন পার্টি দেশ রিইউনাইটেড হয়েছে, রিস্ট্রেংথেড হয়েছে, রিমোটিভেটেড হয়েছে। এবং এই ধরনের ঘোষণা সেদিন অত্যন্ত প্রয়োজন ছিল এবং প্রপারলি ঘোষণাটি হয়েছে। কারণ ঘোষণাটি তিনি তো আগে হয়েছে, হাদি আসবেনই। হত্যাকাণ্ড পরে হয়েছে। না না, ঘোষণাটি একই সময়কালে হয়েছে। আপনি হয়তো কয়েক মিনিট আগে হয়েছে, আচ্ছা, পরে হয়েছে, সেটাই। এটা আমরা জানি না। আমরা আমরা একই দিনে, বাট ইটস নট এ কোইন্সিডেন্ট যে এটাকে এইভাবে করা হয়েছে। কিন্তু ওই যে যেটা আপনি যা হওয়ার বলছিলেন যে তাই ওই হয়েছে। ন্যারেটিভটা ইন্টেনশনাল, যে মির্জা আব্বাসের দিকে শুরুতে, এই ইন্টেনশনটা কার ছিল? এই ইন্টারনেশনাল যারা আজকে এই পর্যায়ে দেশকে নিয়ে যেতে চাচ্ছে তারাই করেছে। ইউ ফাইন্ড ইট আউট হু ডিড ইট অ্যান্ড হোয়াই দে ডিড ইট। কারণ মির্জা আব্বাসকে নিয়ে অঙ্গুলি তুলে কথা বলার তো কোনো কারণ ছিল না। যদি সেটাই সত্য হতো, আজকে যদি সেটা পাওয়া যেত, তাহলে আমরা বুঝতাম এই যে ন্যারেটিভগুলি তৈরি করা ইন্টেনশনালি তৈরি করা হয়, যেন আগামী দিনে সুস্থ সুন্দর আগামীর বাংলাদেশ না হয়, নির্বাচন না হয়। এখানে অনেক ষড়যন্ত্র চলছে, নিশ্চয়ই আমরা চলছে, তো এটা তাই না? দেখেছিলাম, ইনকিলাব মঞ্চের যারা নেতা আছেন বা হাদির সমর্থক তারা তুলেছিলেন এবং তুলেছিলেন শিবিরের নেতারা, সাদিক কায়েমদের মতো নেতারা। না, এই বিষয়ে আপনি ডিরেক্টলি কাউকে সাদিক কায়েম বা কাউকে বলতে পারেন না। না, আমি শুধু এটাই ডিরেক্টলি বুঝি, তারা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, আমরা কেন বলতে পারি না এই কথাটা? ফেসবুকে পোস্ট নিয়ে তো আমরা এখানে কথা বলতে পারি না। আমি রেসপন্সিবল পার্সোনালিটি, আমি পলিটিশিয়ান। আমি ফেসবুকের উদ্ধৃতি দিয়ে আমি রাজনীতি বিশ্লেষণ করব, এটা তো বা হতে পারে না। হাসপাতালে যখন গেলেন তখন মির্জা আব্বাসকে হাদির সমর্থকরা ভুয়া ভুয়া বললেন, সেটিও কি আসলে মানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বরা সেখানে ছিলেন, ফাতিমা তাসনিম জুমাও ছিলেন। আপনি ইনকিলাব মঞ্চকে ডিরেক্টলি যে কথাগুলো বলতে চাচ্ছেন, হাদি তার সত্য কথা। হাদি তো শাহাদাত বরণ করে এটা প্রমাণ করলো এদেশকে নিয়ে যারা দাঁড়াবে রিয়েল প্যাট্রিয়ট সিটিজেন হিসাবে এবং ইন্ডিয়ান হেজিমনির বাইরে যারা কথা বলবে তারা বাঁচতে পারবে না, এটা তো সে প্রমাণ করে গেল। সে তো এই কথাগুলোই বলছিল। এই মুক্তিকামী হাদি যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, যা এখনো ইথারে প্রচারিত হচ্ছে, একজন হাদি ন্যাশনালিস্টিক বলেছিল প্যাট্রিয়ট বিএনপির সিটিজেন। বিরুদ্ধে, হাদি বলেছিল এনসিপির বিরুদ্ধে, এমনকি জামাত শিবিরের বিরুদ্ধে, মানে হাদি তো সবার বিরুদ্ধেই বলেছিল। এনসিপি, জামাত আর দেশ এক তো নয়। হাদির প্রত্যেকটি কথা দেশের পক্ষে বলেছে, দেশের পক্ষে বলেছে। তাহলে বিএনপির বিরুদ্ধে হতেই পারে, জামাতের বিরুদ্ধে হতেই পারে, এনসিপির বিরুদ্ধে হতেই পারে। আমরা কি সমালোচনা করতে পারি না? করতে পারি, নিশ্চয়ই করতে পারি। হ্যাঁ, হাদি তাই করেছে। তবে 1 বছর বয়সের হাদি যে উচ্চতায় তাকে নিয়ে গিয়েছে দেশাত্মবোধের কারণে, ট্রুলি প্যাট্রিয়ট সিটিজেন হিসেবে যা বলেছে, সেই জন্য হাদি এই সম্মান পেয়েছে এবং নিশ্চয়ই। হাসতে হাসতে সে মৃত্যুবরণ
মৃত্যুকে মেনে নিয়েছে। এবং হাদি তো ডিক্লেয়ার্ড কেস, সেটি ডিক্লেয়ার দিয়ে সে মারা গিয়েছে। এখন কি বলবো যে সে নিজেকে নিজে আত্মহত্যা করেছে? বাট হাদি তো ডিক্লেয়ার দিয়েছে, এই কথার জন্য আমি হয়তো বা নাও থাকতে পারি, এবং তাই হয়েছে। সে তো ভয় পায়নি। হাদির প্রত্যেকটা স্টেটমেন্ট দেখবেন। হাদির বয়স কত? 1 বছর বয়স, জাস্ট 5ই আগস্টের পরে ওইসবে হাদির জন্ম। সেই হাদি আজ কোন উচ্চতায় গিয়েছে? শুধু এই বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশের কথা বলে। মানে তাহলে ওই বিষয়টা আপনি বলবেন না যে কারা ইন্টেনশনালি এটা করছে বা এই ন্যারেটিভ তৈরি করেছে, বা মানে আপনি দে ব্যবহার করছেন শব্দটা, মানে সেটি আপনারা চিহ্নিত করতে পারেন নাই, নাকি আপনারা চিহ্নিত আমি বলতে চান? নিশ্চয়ই চিহ্নিত করতে পারি। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কারা তারা করেছে, কারা এটা তারা কেন চিহ্নিত করবো না? কারা তারা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা করেছে। আজকে হাদির কিলারে কোথায় আশ্রয় নিয়েছে? হাদির কিলারে আসলো, পালিয়ে গেল, কারা সহায়তা করেছে? সেই প্রশ্নের উত্তর তো বেরিয়ে আসবে, সময় দিন। যারা বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিশ্বের মানচিত্রে চায় না তারা করেছে, এটা বুঝতে দেরি হবে কেন? কিন্তু ওই যে প্রশ্নটা ওইখানে, এটা তাদের এর সাথে চেয়ে ইনকিলাব স্পষ্ট তারা মঞ্চের হতে ওই পারে না। সমর্থক, হাদির সমর্থক, মানে শিবির নেতাদের সম্পর্ক কি? মানে তারাও তো এই অ্যাকিউজেশনটা, অ্যালিগেশনটা না, তারা আপনি বলছে। হ্যাঁ, এই বিষয়টাকে এত ছোট ভাবে আমরা অ্যানালাইসিস করলে হবে না। হাদিকে ইনকালাব মঞ্চ, হাদিকে শিবির, এই জায়গায় গিয়ে আমাদের সীমাবদ্ধতা থাকলে হবে না। আমাদের বুঝতে হবে যারা বাংলাদেশকে চায় না, যারা আগামীর বাংলাদেশকে চায় না, তারা এই কাজটি করেছে। কারা চায় না এই প্রশ্নের উত্তর আপনিও দিতে পারেন, দিয়ে দিন। জি। না, মানে আপনি একটা বিশাল ফ্রেমে বলছেন, একদম সরাসরি ফ্রেমে যাদেরকে দেখা যাচ্ছে, আমি তাদের নিয়ে প্রশ্ন করছিলাম। আমি একটু বিশাল ফ্রেম তো আপনি ছোট করে দেখলে হবে না, এটা বিশাল ফ্রেমই। আমাদের দেশের কিন্তু যখন গণতন্ত্র আপনি কেন অপরাধীর কাছে প্রতিষ্ঠিত যাবেন, হচ্ছে না? অপরাধী কে, সরাসরি কে করলো, তখন তো আপনাকে আস্তে আস্তে ফ্রেমটা ছোটই করতে হবে। মানে পুরো আপনি এই ফ্রেমটা ছোট করে নিয়ে আসুন। বিগত 3টি নির্বাচনকে কারা ভণ্ডুল করেছে? কারা এই দেশে গণতন্ত্র চায় না? কারা স্বৈরতন্ত্রকে, যারা ফেসিস্টকে আশ্রয় দিচ্ছে? এগুলি বুঝতে তো নিউরো সায়েন্টিস্ট হতে হবে না। বাংলাদেশের মানুষ এগুলি বুঝে ফেলেছে, এবং বুঝে ফেলেছে, এবং হাদির কণ্ঠে সেগুলি উচ্চারিত হয়েছে বলেই তাহলে আজকে কি এই ইনকিলাব মঞ্চের সমর্থকদের মধ্যেও তাদের মানুষজন আছে, যার কারণে তারা মির্জা আব্বাসকে আপনি দায়ী করছে? ইনকেলাব মঞ্চ বলে বলবেন না। বা এই শিবির নেতাদের বাংলাদেশে মধ্যে শহীদ জিয়াকে কারা হত্যা করেছে বলুন? কারা হত্যা কারা হত্যা করেছে? করেছে শহীদ জিয়াকে? কারা হত্যা তাহলে করেছে? আপনি আপনি বলুন, যারা বাংলাদেশকে চায় না তারা হত্যা করেছে। আপনি কি এটা তো ছোট্ট ফ্রেমে আনতে পারেন না? জি। আপনাকে এই কথাগুলো বুঝতে হলে, উত্তর দিতে হলে, প্রথমে সবার আগে বাংলাদেশকে ভালোবাসতে হবে, তারপরে উত্তর পাবেন। কেন আমরা এই 17টি বছর গণতন্ত্রহীন একটি রাষ্ট্র পেলাম? কেন খুন গুম, কেন আমার মতো মিলনকে কারাগারে বছরের পর বছর কাটাতে হলো? কেন? এই জবাব কি আপনি দিবেন? কেন বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায়, মিথ্যে অভিযোগে বছর পর বছর কারাগারে রাখা হলো? এগুলি এত ঘটনা ঘটার পরও আমরা এই ছোট্টভাবে বিষয়টাকে দেখবো? আচ্ছা, আদি তো ডিক্লিয়ার দিয়ে মরেছে। ওই বিষয়টা যদি দেখতে না চান, ওইখানেই আসে যে কেন আপনাদের এই, মানে এই এতদিন নির্যাতিত হয়ে থাকতে হয়েছে। এই সময়ে এসেও দেখলাম আপনি যখন সম্ভবত ব্যাংককে যেতে চাচ্ছিলেন, বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো, আপনার উপর নাকি নিষেধাজ্ঞা আছে। এই সময়ও এসে কেন সেটি দেখা গেল? মানে তারপর কি হলো? সেই নিষেধাজ্ঞা কি চলে গেছে এখন, নাকি আছে? না, আমি তা জানি না, আমি যাওয়ার চেষ্টা করিনি। সরকার নিষেধাজ্ঞা দিয়েছে, কেন দিয়েছে সেটা তো পত্রিকায় দেখেছেন আপনি, মানে আরেকটু একটু একটু বলবেন, নিশ্চয়ই আরেকটু দেখেছেন। একটু বলবেন, মানে আপনারা যারা আপনার যারা আপনাকে অনুকরণ করে, অনুসরণ করেন, তাদের উদ্দেশ্যে যে কেন দিয়েছেন আসলে নিষেধাজ্ঞা? এই সরকার দিয়েছে সেটা নিষেধাজ্ঞা? তো আমার প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা আমার প্রশ্ন ছিল। উত্তর পেয়েছেন? কিন্তু আমি যদি আদালতে গিয়ে যেতে চাইতাম, যেতে পারতাম, আমি আর চেষ্টা করিনি। সরকার যদি কোনো বিষয়ে ইনভেস্টিগেশন করে, দে হ্যাভ দ্য রাইট টু ডু ইনভেস্টিগেট। সেই জন্য তো আমি গ্রসলি কোনো কিছু বলতে পারবো না, বলা তো উচিত হবে না। বলা কি উচিত? কিন্তু ভেবে দেখুন আপনি, কিন্তু চ্যালেঞ্জ তো করা উচিত না? আপনি কেন আপনার টকশোতে মতো একজন প্রশ্ন নাগরিককে, করবেন। কেন আপনার মতো একজন আমি তো নাগরিককে? চ্যালেঞ্জ করেছি, হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ করেছি, উত্তর পেয়েছেন? আমি তো চ্যালেঞ্জ করেছি, আমি প্রেস কনফারেন্স করেছি, চ্যালেঞ্জ করেছি, তাই না? তারপর উত্তর পেয়েছেন? গভর্নমেন্ট, না আমি উত্তর পাইনি, গভর্নমেন্ট যথাসময় উত্তর দিবে, আচ্ছা, তাই না? কিন্তু সেই কথাগুলো তো আমি টক শোতে বলে তো শেষ করতে পারবো না। গভর্নমেন্ট উত্তর দেবে। আপনি এই বিষয়টা গভর্নমেন্টকে জিজ্ঞেস করতে পারতেন।
জি, সুযোগ হলে নিশ্চয়ই করব। মানে আপনি যেহেতু নিজে এটার যদি বলি ভিকটিম তাহলে হ্যাঁ, আমাকে যেতে দেয়নি, গভর্নমেন্ট আমাকে আটকিয়েছে, এবং গভর্নমেন্ট পরে এটা রিলিজ করেছে কিনা এই বিষয়ে আমি কোনো তথ্যপত্র নেই। তবে আমি জানি যে আমি যদি যেতে চাইতাম আমি কোর্ট অর্ডার নিয়ে যেতে পারতাম, জি, এটা আমি জানি অবভিয়াসলি। জি। আপনার নির্বাচন প্রসঙ্গে একটু কথা বলব। তবে তার আগে ছোট্ট করে এটি একটু শুনতে চাই যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে আপনি বা আপনার দলের নেতারাও বা আইন উপদেষ্টাও সাবেক সরকারকে দায়ী করছিলেন। একটা দায় দেয়া হচ্ছে যে সশস্ত্র বাহিনীর দিবসের আয়োজনে তাকে কেন এক্সপোজ করা হলো, যেখানে তার বিভিন্ন হেলথ কন্ডিশন ছিল। তার চিকিৎসকরা মানে যারা চিকিৎসক আছেন তারা বলেন যে এইরকম একজন পেশেন্টকে এইরকম মানে পরিবেশে এক্সপোজ করাটা একদমই সেফ না। এবং সেদিন নীলোফার চৌধুরী মনি আমার আরেকটা অনুষ্ঠানে কথা বলছিলেন, তিনি বলছেন যে তারেক রহমানেরও নাকি সায় ছিল না যে তাকে এই অনুষ্ঠানে নেওয়া হোক। এবং আমরা দেখেছি তিনি যখন বেরিয়েছেন তার পাশেও যে থাকেন সে সবসময় মাস্ক পরে থাকেন, কিন্তু সেই প্রোগ্রামে তার আশেপাশে কেউ মাস্ক পরাও ছিলেন না। এইভাবে তাকে এক্সপোজ করা হলো। মানে এখানে আসলে কোনো অসৎ উদ্দেশ্যর কিছু কোনো পক্ষ থেকে ছিল বলে দেখেন কি? শুনুন, আমি স্বভাবত কোনো দাওয়াতে গেলে বাইরে খাই না, আমার প্রবলেম হয়। সেদিন এক বিয়ের দাওয়াতে 5 স্টার হোটেল সোনারগাঁতে গিয়েছিলাম, ভাবলাম সোনারগাঁতে খেতে পারি, খেলাম, আমার পেট খাওয়ার খারাপ হয়ে গেল, আর কাউর তো হলো না। সেজন্য কি আমি কাউ বলতে পারি সোনারগাঁ হোটেলের খাবার ব্যবস্থা খারাপ ছিল? উনি সেখানে যে গিয়েছেন, যাওয়ার প্রয়োজন ছিল ন্যাশনাল আর্মি সেনা দিবস হিসাবে, এবং সেখানে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়েছেন, এটা তো হতেই পারে। কিন্তু উনার সেই জন্য কন্ডিশন তো আর কারো ডাক্তার তো ভেবে কন্ডিশনের সাথে চিন্তেই, একমত না, মানে একরকম না। উনার যে কন্ডিশন ছিল, হেলথ কন্ডিশন, ওনার কিডনি, লিভার, ওনার বা যে মেডিকেল রেকর্ড যা বলে সেটি তো আর বাকি যারা উপস্থিত ছিলেন তাদের মতো না। কিন্তু বাকি যারা তো উনার উচ্চতার কেউ না। ওই অনুষ্ঠানকে অলঙ্কিত করার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো বাকির সাথে তো আমি তুলনা করতে পারবো না। শি ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সোনালিটি টু অ্যাটেন্ড দ্যাট মিটিং। এবং ওনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, তিনবার প্রধানমন্ত্রী, সেই 21শে নভেম্বর সেনা দিবসে তাকে চিফ গেস্ট করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। উনি তো অন্য দশজনের মতো না। এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেটা নিয়ে তো আমি দাওয়াত জানি না। দেওয়ার প্রসঙ্গে নিশ্চয়ই নীলফার কোনো মনি, দাওয়াত দেওয়ার প্রসঙ্গে নিশ্চয়ই কোনো প্রশ্ন নাই, কারণ তারেক রহমানকেও দাওয়াত দেওয়া হয়েছিল, তিনি আসতে পারেননি খুব সঙ্গত কারণে, তিনি তখন বিদেশে ছিলেন। কিন্তু প্রশ্নটা এখানে যে তাকে দাওয়াত দেওয়া হবে এটা খুবই স্বাভাবিক, কিন্তু তিনি আসলে যাবেন, তিনি যেভাবে এক্সপোজড হলেন সেটি তার শারীরিক অবস্থার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তখনও এটা শোনা গেছে, পরেও শোনা যাচ্ছে। সেই অবস্থায় এটি কি একটা যৌক্তিক সিদ্ধান্ত ছিল না বলে আপনাদের নেতাদের অনেকে বলছিলেন, এবং এর মধ্যে অনেক প্রশ্নও তোলার চেষ্টা হয়েছে। এখানে কি বলতে চাচ্ছেন? না, আপনি কি বলতেছেন কোনো স্পেসিফিক ভাইরাস ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল না, না, বেগম না, না, না। খালেদা জিয়ার জন্য? তা তো বটেই না। তাহলে জি, তা তো বটেই তাহলে না। উনি হেঁটে দাওয়াতে গিয়েছেন, যাবেন, যাওয়া উচিত, গিয়েছেন। আজকে আর উনি যদি না যেতে চাইতেন, যদি বলতেন মা তুমি যেও না, উনি কি যেতেন? এই বিষয়গুলি অত্যন্ত পার্সোনাল। এই কথাগুলো আমার মনে হয় মিডিয়াতে আমার বলা উচিত। আপনি সামনে নির্বাচন করছেন, আপনি একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এইবারে আপনার নির্বাচনে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে? আপনার নির্বাচন এবং নির্বাচন পরবর্তী? অবশ্যই পরিকল্পনা রয়েছে, কারণ আমি 1996 সাল থেকে সপ্তম জাতীয় সংসদ থেকে এই সিটে নির্বাচন করছি, নির্বাচিত হয়ে আসছি। আমাকে 2008 সালে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, এবং হাইকোর্টে সে মামলায় পেয়েছি। পাওয়ার পরও আমাকে সংসদে বিগত সরকার ঢুকতে দেয়নি। 2018 সালে আমি কারাগারে ছিলাম, মনোনয়ন পাইনি, আবার মনোনয়ন পেয়েছি। আমি বাংলাদেশে রয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে বাংলাদেশের রাজনীতি করার জন্য রয়েছে। আপনি আপনার জি, এলাকার বিএনপির সমর্থন তো আপনার কাছে আছেই, আপনি নমিনেটেড সেখানে। স্থানীয় আওয়ামী লীগেরও একটা প্রভাব থাকে, মানে সেখানে আওয়ামী লীগের সমর্থক আছে বা ভোটার আছে, তাদের অবস্থান কি? তারা আসলে তাদের কোনো অবস্থান জানতে পারেন আপনি, যে তারা আসলে আপনাকে কিভাবে নিচ্ছে, তাদের ভোটটা কার পক্ষে যাবে? আমি সামগ্রিকভাবে যে সততা, নিষ্ঠা এবং দায়বদ্ধতা নিয়ে এই কচুয়ায় রাজনীতি করেছি, জনগণের খেদমত করেছি। আমি তো অনেক জামাত নেতারও ভোট পাবো বলে আমার বিশ্বাস, এবং তাদের যে ধরনের উপকার করেছি সেটা আমার বিশ্বাস রয়েছে। তাছাড়া যে রিফর্ম আমি করেছি শিক্ষা ক্ষেত্রে, এবং জামাত তারাও শিক্ষার উপরে গুরুত্ব দেবে, সততা, নিষ্ঠা। এবং ধরুন এই যে চাঁদাবাজি, সন্ত্রাসী বা মাদক আসক্ত, এই যে আমি যেদিন নমিনেশন কনফার্ম হলো সেদিন থেকে কচুয়ায় চাঁদাবাজি
আর করার সাহস কেউ পায় না। মাদক মোটামুটি কাছাকাছি চলে আসছি। নির্বাচিত হওয়ার পর তো মাদক পালাবে। আওয়ামী লীগ নির্বাচন করছে না, কিন্তু যারা আওয়ামী লীগ করছে তারা কেউ আমাকে খারাপ বলছে না।